আচ্ছা, পাকিস্তান কি দিবা স্বপ্ন দেখে? দিবা স্বপ্ন দিনের বেলায় ঘুমিয়ে ঘুমিয়ে? আমার কাছে মনে হচ্ছে তাই। পাকিস্তানের ফুরকান ভাটি, শোয়েব আক্তার বলছে যে বাংলাদেশকে আজকে হারিয়ে টিম ইন্ডিয়ার সাথে আবারও তারা ফাইনাল খেলবে। আবারও ফাইনাল মানে ফাইনালে তারা যাবে, ফাইনালে তারা টিম ইন্ডিয়াকে হারাবে, জবাব দেবে, ওই যে বদলা নিবে, এই ধরনের কথাবার্তা। বাংলাদেশ যে খেলাটা খেলছে ভারতের সাথে, এই খেলাটা যদি পাকিস্তানের সাথে খেলে, পাকিস্তান আসলে উড়ে যাবে যদি এই খেলাটা খেলতে পারে। বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্ট যথেষ্ট শক্তিশালী। বাংলাদেশের ব্যাটিং নিয়ে কাজ করার দরকার আছে। বাংলাদেশের যে ল্যাকিংসগুলো গতকালকে ছিল ভারতের সাথে, যেটা করতে পারে নাই, সেটা যদি করতে পারে, এটার অর্ধেকও যদি করতে পারে, তাহলে আমি মনে করছি আসলে বাংলাদেশ পাকিস্তানকে জাস্ট উড়িয়ে দিবে। জাস্ট উড়িয়ে দিবে। কি হতে পারে আলোচনা করব। তবে তার আগে বলে নিতে চাই, আপনি যদি সাদাকে সাদা কালোকে কালো বলতে শুনতে অপছন্দ করে থাকেন, তাহলে আসলে ভিডিওটা আপনার জন্য না। আপনি আমাকে আনফলো করে দিতে পারেন, আনসাবস্ক্রাইব করে দিতে পারেন, তারপরে কমেন্ট বক্সে এসে বাজে মন্তব্য করবেন না। সাদাকে সাদা কালোকে কালো বলিব, সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না, আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না। হ্যালো ভিউয়ার্স, ইটস মি রনি ব্রো, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। কথা বলছিলাম, পাকিস্তান যে দিবা স্বপ্ন দেখছে যে বাংলাদেশকে তারা আজকে উড়িয়ে দিবে, হারিয়ে দিবে, হারিয়ে তারা ফাইনালে ভারতের সাথে আবার মোকাবেলা করবে এবং ভারতকে নাকি তারা এবার উচিত শিক্ষা দিবে। ভাই, তোরা উচিত শিক্ষা যদি দেশ, সমস্যা নেই, সেটা মাঠেতে দিস, খেলার মাধ্যমে দিস। ওই এইভাবে সিগন্যাল দিয়ে 6-0 দেখিয়ে কিংবা ওই AK-47 সেলিব্রেশন করে না। যদি দিতে হয় তাহলে ম্যাচটা জিতে দিও। তবে এই উচিত শিক্ষা দেওয়ার আগে আমাদের সাথে তো তোমাদের জিততে হবে রে ভাই। না জিতে তো তোমরা ভারতের সাথে খেলতে পারবে না। সেই যোগ্যতাই তো তোমাদের হবে না যদি আজকে যদি বাংলাদেশকে না হারাতে পারো। দেখেন, বাংলাদেশ গতকালকে ভালো খেলেছে, ভালো ক্রিকেট খেলেছে। শুধুমাত্র ব্যাটিংয়ে কিছু জায়গায় ব্যর্থতার কারণে সাইফ হাসানকে সঙ্গ দিতে পারে নাই কোনো ব্যাটসম্যান। সিঙ্গেল নিয়ে যদি সাইফ হাসানকে দিতে পারতো স্ট্রাইকে, সাইফ হাসান ওদিকে খেলছিল, এদিকে ধরে খেললেই হতো, নন স্ট্রাইকে যেয়েছিল। কিন্তু আমরা কি করছি, প্রতিটা প্লেয়ার নেমেই 4 ছক্কা মারতে গেছি, বলে বলে মারতে গেছি। দরকার ছিল না তো। সাইফ হাসান তো এখানে সেট। সাইফ হাসানের ব্যাটে বলে দারুণ কানেক্ট হচ্ছিল। একটা প্লেয়ার যখন ফর্মে থাকে, তার ব্যাটে বলে কানেক্ট হচ্ছে, তখন নন স্ট্রাইকের ব্যাটসম্যান জাস্ট তাকে সঙ্গ দিলেই হয়। যে কাজটা বাংলাদেশ করতে পারে নাই গতকাল, এবং করতে তো পারেই নাই, সঙ্গ তো দিতেই পারে নাই, নিজের উইকেটটা দিয়ে আসছে। এটার কারণে বাংলাদেশ আসলে কালকে হেরে গেছে। কালকে বাংলাদেশ কিন্তু ভালো সুযোগ ছিল বাংলাদেশের। টিম ইন্ডিয়া কিন্তু অনেকগুলা ভুল করছে। টিম ইন্ডিয়া অনেকগুলা ক্যাচ ছাড়ছে, ফিল্ডিং মিস করছে, এবং ব্যাটিংয়ে অভিষেক শর্মার পরে আর হার্দিক পান্ডিয়া ছাড়া, এই দুইটা ব্যাটসম্যান ছাড়া কেউই ওইরকম রান করতে পারে নাই, দাঁড়াতে পারে নাই। তো সেই জায়গাটায় যে সুযোগটা বাংলাদেশের ছিল, সেটা বাংলাদেশ হাতছাড়া করছে। শুধুমাত্র আমাদের ক্যালকুলেটিভ ক্রিকেটটা আমরা খেলতে পারি নাই এই কারণে। আদারওয়াইজ বাংলাদেশ যদি একটু দেখে শুনে ক্যালকুলেটিভ ক্রিকেটটা খেলতো, বাংলাদেশের গতকাল সুযোগ ছিল, কিন্তু বাংলাদেশ ওইটা করতে ব্যর্থ হয়েছে। বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্ট নিয়ে যদি বলি, যথেষ্ট ভালো বল করছে, এবং পাকিস্তানের সাথে যদি সেটা বজায় রাখতে পারে, সাইফুদ্দিনের জায়গায় যদি তাসকিন আহমেদ খেলে, তাহলে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের টিমটা বোলিং ডিপার্টমেন্টে আরো শক্তিশালী হবে। আর জাকের আলী অনেকের পরিবর্তে যদি সোহান খেলে এই ম্যাচে, তাহলে আমার কাছে মনে হয় যে আরো ভালো হবে। ক্যাপ্টেন লিটন কুমার দাস আমাদের ইনজুরির কারণে খেলতে পারে নাই। যদি আজকে সে সুস্থ হয়, সে খেলবে। আর যদি সে আজকেও ইনজুরির কারণে না খেলতে পারে, তাহলে আমি সোহানকে অবশ্যই দলে চাই, 100% দলে চাই। কারণ জাকির আলী অনিকের ক্যাপ্টেন্সিটা গতকালকে ভালো হয় নাই, এবং ক্যাচও একটা ছাড়ছে। সেই জায়গায় সোহান আমার কাছে মনে হয় যে বেটার অপশন ছিল। আজকে সোহান খেলা উচিত,
যদি লিটন কুমার দাস না খেলতে পারে একেবারে 100% তাকে নেওয়া উচিত। আর লিটন কুমার দাস খেললেও আমার কাছে মনে হয় যে জাকির আলী অনিকের জায়গাটায় নুরুল হাসান সোহানকে ট্রাই করা যেতে পারে। কারণ নুরুল হাসান সোহান কিন্তু আপনার ডোমেস্টিকে ক্যাপ্টেন্সি করছে, তারপরে রংপুর রাইডার্সের হয়ে যে গ্লোবাল T20 সেখানে ক্যাপ্টেন্সি করছে এবং সেখানে তার পারফরমেন্স ভালো ছিল, ডোমেস্টিকে তার পারফরমেন্স ভালো ছিল। আর এশিয়া কাপে যে দুইটা ম্যাচ সম্ভবত খেলছে, খুবই ভালো খেলছে। একটাতে মনে হয় 6 বলে 12, আর একটাতে 11 বলে 22। সুতরাং এই জায়গাটাতে জাকির আলীর চাইতে আমার কাছে মনে হয় যে নুরুল হাসান সোহান ভালো এফেক্ট রাখতে পারে, এফেক্টিভ হইতে পারে। আর টপ অর্ডারে বাংলাদেশের যে দুর্বলতাটা তানজিদ হাসান তামিম, সেটা আমি দুর্বলতা বলবো না। তার ব্যাটে ভর করে কিন্তু বাংলাদেশ শ্রীলঙ্কার সাথে, শ্রীলঙ্কা না, কার সাথে, আফগানিস্তানের সাথে ভালো রান করছিল। তার এশিয়া কাপে 2টা হাফ সেঞ্চুরি আছে। আমার মনে হয় যে পরিবর্তনের দরকার নেই, খুব বেশি পরিবর্তন করতে গেলে সমস্যা। তানজিদ হাসান তামিম এরকমই একটা ম্যাচে 50 মেরে দেবে, আরেকটা ম্যাচে রান করতে পারে না। তো এই জায়গাটাই আমার কাছে মনে হয় যে পার্টনারশিপে, ওপেনার পার্টনারশিপে পরিবর্তন করার কোনো প্রয়োজন নাই। যদি লিটন কুমার দাস না খেলে সেইখানে ওই নুরুল হাসান সোহানি খেলবে, মানে খেলানো উচিত আর কি, খেলবে কি, খেলানো উচিত আমি মনে করি। আর পারভেজ হোসেন ইমন কালকে ভালো স্টার্ট পেয়েও রান করতে পারে নাই বলতে 21 রান করছে, কিন্তু তার আরেকটু যদি স্কোর করতে পারতো সে, তাহলে মনে হয় যে ম্যাচটা অন্যরকম হতে পারতো। তার দেখে শুনে খেলা উচিত ছিল, কারণ প্রতি বলে তো সুইপ করলে আসলে রান করা যায় না। প্রতি বলে বলে আপনি সুইপ করবেন, এটা তো আর পাড়ার মহল্লার বলার না যে আপনাকে বলের লাইন লেন্থ কিংবা গুগলি মারবে না, এমন তো না। কুলদীপ তো ভালো বোলার, কুলদীপ, বরুণ চক্রবর্তী ভালো বোলার, ওদেরকে আরেকটু দেখে শুনে খেলা দরকার ছিল। এনিওয়ে আমার কাছে মনে হয় যে বাংলাদেশ যে পারফর্মটা করেছে বোলিং ডিপার্টমেন্টে ঠিক আছে, ব্যাটিংয়ে এই দুর্বলতাগুলা রিকভারি করতে হবে, ফাইন্ড আউট করতে হবে। ফাইন্ড আউট করার কিছু নেই, এটা ফাইন্ড আউট হয়ে গেছে ক্লিয়ারলি যে আসলে বাংলাদেশ অতিরিক্ত কি বলে পজিটিভ খেলতে গেছে, প্রতি বলে বলে মারতে গেছে। যেখানে আপনার নুরুল কি বলে সাইফ হাসান খেলতেছে, সেখানে তাকে স্ট্রাইক দেওয়া দরকার ছিল। সব ম্যাচে তো আর সবাই রান করবে না, যে রান করবে তাকে স্ট্রাইকে দেওয়া দরকার ছিল আরো বেশি, কিন্তু সেই স্ট্রাইকটা আসলে পায় নাই, যার কারণে আসলে বাংলাদেশের এই ব্যর্থতা। তারপরে আসি বাংলাদেশের ফিল্ডিং এ, যথেষ্ট ভালো ফিল্ডিং করেছে, শুধু একটা ক্যাচ ছাড়া বাংলাদেশ ওভারঅল ভালো ফিল্ডিং করেছে। অন্তত গতকাল আমি দেখলাম যে 15 থেকে 20টা রান বাংলাদেশ কিন্তু সেভ করছে, যেটা বাউন্ডারি হতে পারতো, বা 2 রান হতে পারতো, 1 রান নিচে, বা 1 রান হতে পারতো, কোনো রানই দেয় নাই। এরকম ভাবে বাংলাদেশ কিন্তু ভালো সেভিং করছে। গতকালকে 15 থেকে 20 রান সেভ করছে বাংলাদেশ, খুবই ভালো ফিল্ডিং করছে। পাকিস্তানের সাথে এই ধারাবাহিকতা বজায় রাখতে হবে। যদি বজায় রাখতে পারে, আমার কাছে মনে হয় যে পাকিস্তান আগে ব্যাট করলে 150 রানের বেশি করতে পারবে না, 150 রানের বেশি করতে পারবে না। টপ অর্ডার পাকিস্তানের যেই ফর্মে আছে, আমার কাছে মনে হয় যে মুস্তাফিজ, তানজিম সাকিব এবং তাসকিনের এটাকে তারা রান করতে পারবে না, পাকিস্তান অত রান করতে পারবে না। ভারতেই আপনি দেখেন, ভারত কিন্তু প্রথম দিকে একটু স্লো খেলছে, তারপরে হিট করছে অভিষেক শর্মা। প্রথম 3 ওভারে মাত্র তাদের 17 রান ছিল, তারপর 4 নম্বর ওভারে, 5 নম্বর ওভারে, 7 নম্বর ওভারে যেভাবে মারছে, তো ওই মাইটটা তো আর মারতে পারবে না। সাইফজাদা ফারহান কিংবা সাইম আয়ুব কিংবা ফকির জামান ওইভাবে মারতে পারবে না। সুতরাং বাংলাদেশের পসিবিলিটি আছে বলে আমি মনে করি। তো পাকিস্তান আগে ব্যাট করলে পাকিস্তানকে অল্প রানে আউট করতে হবে, 150 রানের ভিতরে অল আউট করে দিতে হবে। যদি করতে পারে সেটা বাংলাদেশের চান্স থাকবে। আর বাংলাদেশ যদি আগে ব্যাট করে, সেই ক্ষেত্রে 170 রান যদি করতে পারে, তাহলে বাংলাদেশ জিতে যাওয়ার সম্ভাবনাই বেশি, পসিবিলিটি বেশি। আমি 2 দলের মধ্যে বাংলাদেশকে এগিয়ে রাখবো। বাংলাদেশকে আমি 60 যদি দেই, আর পাকিস্তানকে আমি 40 দিব। বাংলাদেশ এগিয়ে থাকবে, তবে কালকের মতো এগ্রেসিভ ক্রিকেটটা খেলতে হবে। এগ্রেসিভ ক্রিকেটটা যদি বাংলাদেশ খেলতে পারে, তাহলে আসলে জয় সম্ভাবনা। সুতরাং শোয়েব আক্তার কি বললো, ফুরকান ভাট্টি কি বললো, এটা আমাদের কিছুই যায় আসে না। যে আমাদেরকে হারিয়ে ওরা টিম ইন্ডিয়ার সাথে ফাইনাল খেলবে, এই স্বপ্ন, এটা দিবা স্বপ্নই থেকে যাবে। এই স্বপ্ন বাস্তবায়ন করতে পারবে না বলে আমি মনে করি বাংলাদেশ আজকে জিতা উচিত এবং বাংলাদেশ জিতবে। আগে থেকেই শুভেচ্ছা জানিয়ে রাখলাম, তবে ভালো একটা ক্রিকেট ম্যাচ দেখতে চাই। থ্যাংক ইউ।